আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে যে সকল শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ আছেন, তার সাথে অন্যান্য দর্শকবৃন্দ দেশে এবং বাইরে ভিতরে আছেন, যে যেখানে আছেন, সবাইকে সালাম জানিয়ে আমার আজকে নবম এবং দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের পদ্য সৈয়দ শামসুল হক রচিত আমার পরিচয় কবিতার তৃতীয় পর্ব। আজকে আমার এই কবিতাটা তৃতীয় পর্ব এবং আমি চেষ্টা করবো কবিতাটা আজকে শেষ করে দেওয়ার জন্য। আজকেও আমার বোর্ডের লেখা কাজ খুব একটা তেমন নেই। আমি কবিতাটা নিয়ে আলোচনা করব এবং আমি কথা না বাড়িয়ে গতকালকে আমি পাশ করেছিলাম। আমার গতকালকের যেখান থেকে সেটা ছিল এরকম যে কবি ওনাকে দিয়েই আমার পরিচয় কবিতায় উনি আমার বলতে আমাদের সমগ্র বাঙালি জাতিকে বুঝিয়েছিলেন এবং তিনি সেখানে বলেছিলেন যে তিনি যখন আমাদের গ্রাম বাংলার মেঠো পথ দিয়ে পলি মাটির উপর দিয়ে হেঁটে যান, পায়ের চাপ পড়ে এবং বা আমাদের 13শত নদী ওনাকে প্রশ্ন করে কোথা থেকে তুমি এলে। ওনাকে প্রশ্ন করে নদী যে কোথা থেকে তুমি এলে। এরপরে তিনি একে একে আমাদের সাহিত্য, সংস্কৃতি, আমাদের ধর্মীয় ঐতিহ্য ইত্যাদি মিলিয়ে তিনি উপমা হিসেবে ব্যবহার করে জবাব দিয়ে যাচ্ছিলেন। সর্বশেষ ওনার উত্তর ছিল, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলা থেকে। এর পরবর্তী অংশ আজকে আমি বলবো, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। পাহাড়পুরের বৌদ্ধ বিহার, তোমরা এটা তোমাদের বইতেই তোমরা সেটা দেখবে যে পাহাড়পুরের বৌদ্ধ বিহার এটা হলো আমাদের নওগাঁ জেলায় অবস্থিত একটা বৌদ্ধ বিহার, যেখানে আগে অনেক সময় বৌদ্ধরা, আমাদের যেরকম মুসলমানদের মসজিদ, হিন্দুদের মন্দির আছে, সেখানে বৌদ্ধরা সেখানে বসবাস করতো। সেটা হলো বৌদ্ধ বিহার, যেটা পাহাড়পুরে 1879 সালে ইংরেজ একজন প্রত্নতত্ত্ববিদ, ইংরেজ প্রত্নতত্ত্ববিদ কানিংহাম, তিনি এটা আবিষ্কার করেছিলেন পাহাড়পুর। এরপরে তিনি এটা দিয়ে তিনি লেখক পাহাড়পুরের বৌদ্ধ বিহার উল্লেখ করে তিনি আমাদের যে প্রত্নতত্ত্বের যে বিষয়টা, এটাই কবি এখানে তুলে ধরেছেন যে আমি এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে। জোড় বাংলার মন্দির বেদি, আমি আগে আপনাদেরকে বলি যে কিছু কিছু তথ্য আমি তোমাদেরকে দেবো, যেটা তোমাদের বইতে যেই নোট দেওয়া আছে সেখানে নেই, সেটা আমি সংগ্রহ করে তোমাদেরকে দিচ্ছি। যেমন জোড় বাংলার মন্দির বেদি, এখানে বেদিটা হলো মূলত হিন্দু ধর্মীয় শাস্ত্রে, হিন্দু ধর্মে তারা যে মনে করে পাঠা বা ছাগল বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে যে পাথরের বড় পাথরের উপর রেখে এটাকে আমরা বলি জবাই করা, তারা বলে বলি দেওয়া, এটাকে বলা হয় বেদি। তো জোড় বাংলার মন্দির বেদি, এটা পাবনা জেলার, আমাদের বাংলাদেশেরই পাবনা জেলার পাবনা সদর উপজেলার রাধানগর গ্রামে অবস্থিত আমাদের বাংলাদেশের একটা ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তাহলে জোড় বাংলার মন্দির বেদি এটা হলো আমাদের পাবনা জেলার পাবনা সদর উপজেলার রাধানগর গ্রামে অবস্থিত জোড় বাংলার মন্দির বেদি। লেখক এই লাইনেও আগের পূর্বের লাইনে পাহাড়পুরের বৌদ্ধবিহার এবং জোড় বাংলার মন্দির বেদি, এই দুইটাই লেখক উল্লেখ করেছেন আমাদের প্রত্নতত্ত্ব নিদর্শন থেকে। পরবর্তী অংশ লেখক বলছেন, এসেছি বাঙালি বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে। বাঙালি বরেন্দ্রভূমি সোনা মসজিদ এটা হলো আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত আমাদের বাংলাদেশের একটা হলো বড় সোনা মসজিদ, একটা হলো ছোট সোনা মসজিদ। এই ছোট সোনা মসজিদ এটাকে লেখক বলেছেন বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে, কারণ আমাদের বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী অঞ্চলটাই মূলত বরেন্দ্রভূমি। এরপরে আসতেছে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। এখানে তিনটা শব্দ আছে, আউল বাউল এবং মাটির দেউল। আউল বাউল মাটির দেউল। আউলিয়া শব্দ তোমরা জানো, আউলিয়া পীর আউলিয়া আমরা বলে থাকি, যারা ইসলাম ধর্ম বা ধর্মের উপর এবং প্রতিষ্ঠিত থাকেন, আল্লাহর নামাজ কালাম রোজা ইত্যাদি পালন করেন সবসময়, এবং অর্থাৎ ওনাদের ধ্যান জ্ঞান থাকে পরকালের উপর, পরকালে নিয়ে থাকে আউলিয়া, পীর বা আউলিয়া। এটাকে লেখকের সংক্ষিপ্ত রূপে বলছেন আউল থেকে আউলিয়া। এটা হলো সিদ্ধ পুরুষ বলা যায় এটাকে, যারা ধর্মের উপর গবেষণা করেন বা ধর্ম নিয়ে থাকেন, সিদ্ধ পুরুষ। এরপর হলো বাউল। এখানে তোমরা দেখো আউল আর বাউল এরা দুইটাই কিন্তু একই ক্যাটাগরি। তার মধ্যে বাউল হলো এটা হলো ধর্মীয় সাধক সম্প্রদায়। এদের সাধনাটা আর আউলিয়াদের সাধনাটার একটু ডিফারেন্স আছে। বাউলদের সাধনাটা ওনারা সাধারণত সুরের সাহায্য নিয়ে, সুরের মাধ্যমে ওনারা ওনাদের ইয়েতে ওনারা বাজনা গান বা সুর ব্যবহার করেন।
সুরে সুরে তারা মানে সৃষ্টিকর্তাকে খুঁজেন। আর আউলিয়ারা অন্যভাবে তো সেটাকে আউলিয়ারা সাধারণত গান বাজনাকে ভিন্ন চোখে দেখেন। আর যারা বাউল ওনারা এটাকে ওনাদের একটা পছন্দ থাকে যে যেমন তোমরা কিছু গানের মধ্যে হয়তো আছে কিছু যে বলা হয়ে থাকে যে গান বাজনা হারাম, এটা কোথায় আছে এরকম কিছু তারা বলে থাকে। যাই হোক, তো আউল হলো আউলিয়ার একটা পুত্ররূপ, এটা হলো সিদ্ধ পুরুষ। আর বাউল হলো যারা ধর্মীয় সাধক সম্প্রদায়, এরকম লালন শাহ, ফিরোজ শাহ, তোমরা ওদের নাম শুনছো, ওনারা কিন্তু বাউল সম্প্রদায়। এরপর হলো দেউল। দেউল শব্দটা মূলত দেবালয়ের সংক্ষিপ্ত একটা অর্থ, দেবালয়। আর দেবালয় হলো দেবদের আলয়, যেখানে দেবরা থাকে। তো দেবরা থাকে সাধারণত হিন্দু ধর্মীয় বিশ্বাস মতে দেবরা সাধারণত স্বর্গে বসবাস করে, কিন্তু পৃথিবীতে অর্থাৎ মর্তে তারা যেখানে থাকেন সেটাকে আমরা বলে থাকি মন্দির। হিন্দুদের মন্দির, মন্দিরের বিভিন্ন দেব দেবীরা তাদের মূর্তি করেন, তাদের মূর্তি থাকে, সেখানে হিন্দুরা গিয়ে পূজা করে। আর দেবেরা দেব দেবী যে মন্দিরে থাকেন, যেখানে থাকে সেটা হলো মন্দির। আর লেখক সেটাকে বলছেন এখানে দেউল বা দেবালয়। তো লেখক কি বলতেছে এখানে? লেখক বলতেছে আমি এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। এখানে লেখক আমাদের ধর্মীয় একটা বিষয় তুলে ধরছে। তারপরে আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়া থেকে। দেখো, সার্বভৌম 12 ভূঁইয়া, এটা নিয়ে একটু আমাকে ইয়ে করতে হয়। 12 ভূঁইয়া, আমাদের এই দেশটা একসময় মুঘলরা শাসন করতো। মুঘলরা যখন শাসন করতো তখন মুঘলরা শাসন করার সময় যখন এই সম্রাট আকবর 1575 সালে বাংলা জয় করে আসেন, এবং মুঘলদের, আমি খুব সংক্ষেপে বলতেছি, মুঘলদের শাসনের কেন্দ্রবিন্দু ছিল দিল্লি। তারা দিল্লি থেকে শাসন করতো। আর তাদের অন্তর্ভুক্ত যতগুলো আমরা বর্তমানে যেটাকে জেলা বা বিভাগ বলি এরিয়া ছিল, এগুলো মনে করে জমিদাররা করতো। আর জমিদাররা বছর বছর বার্ষিক একটা কর এই মোগল সম্রাটদের হাতে দিতে হতো। কিন্তু বাংলায়, আমাদের এই বাংলায় 12 জন প্রভাবশালী, অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী জমিদার ছিলেন। ওনারা কিন্তু এই মুঘল সম্রাটদেরকে কর দিতে ইচ্ছুক ছিলেন না, এবং মুঘল সম্রাটরা ওনাদেরকে একটু অন্যভাবে একটু ভীতির চোখে বা একটু সমানের চোখে দেখতেন। এই 12 ভূঁইয়াদের প্রথম যিনি নেতা ছিলেন, 12 জন ভূঁইয়াদের নেতা ছিলেন, তিনি বলেন ঈশা খাঁ। তোমরা অবশ্যই নাম শুনছ। ঈশা খাঁ ছিলেন সোনারগাঁও। তোমরা জানো ঢাকার বর্তমানে এখন সোনারগাঁও আছে। এই সোনারগাঁওয়ের অধিপতি যিনি ছিলেন, যিনি সোনারগাঁও জমিদার ছিলেন, তিনি হলেন ঈশা খাঁ। তো এখানে যেহেতু 12 ভূঁইয়ার কথা বলা হয়েছে, আমি তোমাদেরকে 12 ভূঁইয়ার নাম এবং তাদের অঞ্চলগুলোর নাম বলতেছি। আমি আগেও বলেছিলাম যে কতগুলো তথ্য আমি তোমাদেরকে দেবো, যেটা তোমরা হয়তো এখানে নেই বা পাবে না। 12 ভূঁইয়াদের প্রথম জন ঈশা খাঁ, যিনি ছিলেন সোনারগাঁওয়ের এবং এই 12 জনের নেতা। এরপরে হলো প্রতাপাদিত্য, তিনি ছিলেন যশোর অঞ্চলের। তারপরে চাঁদ রায়, তিনি ছিলেন ঢাকার নিকটবর্তী বিক্রমপুরের। তারপরে রামচন্দ্র রায়, তিনি ছিলেন বরিশাল। তবে আমরা এখন যাকে বরিশাল বলি, তারা এটার কিন্তু পূর্বে নাম ছিল চন্দ্রদ্বীপ। অর্থাৎ রামচন্দ্র রায় ছিলেন চন্দ্রদ্বীপের, যেটা বর্তমান বরিশাল। তারপরে লক্ষণ মাণিক্য, তিনি ছিলেন তৎকালীন ভুলুয়া, বর্তমান নোয়াখালী জেলা। অর্থাৎ তোমরা প্রসঙ্গত জানে গেলে যে নোয়াখালী জেলার পূর্ব নাম ভুলুয়া, আর যখন ভুলুয়া নাম ছিল তখন এর জমিদার ছিলেন লক্ষণ মাণিক্য। তারপরে মুকুন্দ রাম রায়, তিনি ফতেহাবাদ পরগনার জমিদার ছিলেন, যেটা বর্তমানে আমরা বলে থাকি ফরিদপুর জেলা। ফরিদপুর জেলাটার পূর্বে নাম ছিল ফতেহাবাদ। তারপরে ফজল গাজী, ইনি ছিলেন ভাওয়ালের জমিদার, এবং এই ভাওয়ালটা বর্তমানে আমরা গাজীপুর নামেই চিনি। গাজীপুর, যার পূর্বে নাম ছিল ভাওয়াল। তারপরে বীর হাম্বির, ইনি ছিলেন বিষ্ণুপুরের জমিদার, এবং এই বিষ্ণুপুরটা হলো পশ্চিমবঙ্গে অবস্থিত। ভারতের কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গে অবস্থিত। এখন আমরা ভারত আলাদা একটা রাষ্ট্র, কিন্তু যখনকার কথা বলা হচ্ছে তখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান এগুলো একসঙ্গে ছিল। তো তিনি ছিলেন বিষ্ণুপুর অর্থাৎ পশ্চিমবঙ্গের একটা অংশ। তারপরে কংস নারায়ণ, তিনি ছিলেন তাহিরপুরের জমিদার। তাহিরপুর, যেটাকে বর্তমানে আমরা সিলেটের নিকটবর্তী সুনামগঞ্জ জেলা, তোমরা অবশ্যই সুনামগঞ্জের নাম শুনেছ। এই সুনামগঞ্জ জেলার তৎকালীন নাম ছিল তাহিরপুর, তার জমিদার ছিল কংস নারায়ণ। তারপরে রামকৃষ্ণ, তিনি ছিলেন শান্তল। রামকৃষ্ণ ছিলেন শান্তলের জমিদার। শান্তলের বর্তমান নাম আমরা জানি রাজবাড়ী জেলা। তোমরা রাজবাড়ী জেলার নাম শুনেছ। এই রাজবাড়ী জেলার পূর্বের নামটাই ছিল শান্তল। তারপরে নীলাম্বর ছিলেন পুঠিয়ার জমিদার, যেটা বর্তমানে আমরা রাজশাহী নামে চিনি। নীলাম্বর, তিনি রাজশাহী, বর্তমান রাজশাহী, পূর্বের পুঠিয়া। এবং সর্বশেষ উসমান খাঁ, ইনি ভারতের উড়িষ্যার জমিদার ছিলেন।
এই মোট 12 জন। এই 12 জনের নেতা ঈসা খান ছিলেন। লেখক এখানে বলেছেন যে তাদের বলেছেন যে আমি তো এসেছি সার্বভৌম বারোমিয়া থেকে, অর্থাৎ তিনি এখানে আমাদের ইতিহাসে, আমাদের ঐতিহ্যে, আমাদের রক্তের মধ্যে যে অন্যের কাছে মাথা নত করে না চলার যে একটা স্পৃহার কাজ করতো, সেই অতীত থেকে এটাকে তিনি লিখেছেন যে আমি তো এসেছি বারোমিয়ার কাছ থেকে। এরপরে আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। কমলার দিঘি এবং মহুয়ার পালা, এখানে দুইটা শব্দ ব্যবহার করেছেন তিনি। এই দুইটাও আমাদের বাংলাদেশের অনেক পুরাতন একটা ঐতিহ্য এবং এগুলা বলা হয়ে থাকে যে সত্য কথা। কমলার দিঘি যেটা, এটা হবিগঞ্জ জেলা, যদিও হবিগঞ্জ বর্তমানে জেলা, কিন্তু একটা সময় ছিল তখন হবিগঞ্জ জেলা ছিল না, এটা সিলেটের সঙ্গে ছিল, পরবর্তীতে জেলা ভাগ হয়ে গেছে। এই হবিগঞ্জ জেলার বানিয়াসং নামে একটা উপজেলা আছে। এই বানিয়াসং উপজেলা এখনো এই কমলা সুন্দরীর দিঘিটা অবস্থিত। এটা অনেক বড় একটা কাহিনী, আমি এখন সেদিকে যাচ্ছি না, যেটা আমাকে আজকে আমি একটু কবিতা শেষ করে দেবো। তো শুধু এতটুকু জেনে রাখো যে কমলার দিঘিটা হবিগঞ্জ জেলার বানিয়াসং উপজেলায় অবস্থিত। এরপরে আসো মহুয়ার পালা। কমলা সুন্দরীর দিঘির পরে তিনি বলছেন মহুয়ার পালা থেকে। মহুয়ার পালা, এখানে মহুয়ার নিয়ে কথা বলতে হয়। দিস কানাই নামে একজন রাইটার অনেক পূর্বে, সেই মধ্যযুগে, দিস কানাই উনি ওনার জীবনে ঘটে যাওয়া, দিস কানাই উনি ওনার জীবনের উপর ঘটে যাওয়া একটা সত্য ঘটনা দিয়ে তিনি একটা গীতিকা রচনা করেছিলেন বেশ বড় আকার। যে দিস কানাই, তিনি সেখানে নিজেকে নদের চাঁদ নামে উপস্থাপন করেছেন। দিস কানাই অর্থাৎ দিস কানাই তিনি ছিলেন ওনার সময় ছিলেন একজন জমিদার। উনি ওনার সময়কার একজন বেদেনী মেয়ের সাথে মন দেওয়ানো করেছিলেন, আবদ্ধ হয়েছিলেন। তার নাম ছিল মহুয়া। যাই হোক, আমি এই দিস কানাই যে পালা গান রচনা করেছিলেন, এটা থেকে 1923 সালে ডক্টর দীনেশ চন্দ্র সেন 1923 সালে ডক্টর দীনেশ চন্দ্র সেন দিস কানাইয়ের যে গীতিকা ছিল, সেখান থেকে মোট 10টা অংশ নিয়ে একটা পালা তৈরি করেন, যার নাম দিয়েছিলেন তিনি ময়মনসিংহ গীতিকা। তোমরা শুনছো এই নামটা, অনেক পুরাতন নাম, অনেক প্রসিদ্ধ। এই ময়মনসিংহ গীতিকায় নদের চাঁদ এবং মহুয়ার কাহিনী বর্ণিত হয়েছে। এখানে নদের চাঁদ ছিল জমিদার এবং উচ্চবর্ণের লোক। এখানে এই মহুয়া এবং নদের চাঁদের কাহিনীতে উচ্চবর্ণ এবং নিম্নবর্ণের মধ্যে একটা দ্বন্দ্ব দেখানো হয়েছিল, অর্থাৎ জমিদার তার অধীনস্থ একজন প্রজা, অর্থাৎ বেদেনী। যদিও আমরা যদি পুরোটা কাহিনী তোমরা শুনো বা পড়ো বা এগুলো ছবি আছে, ছবিতে দেখো, তখন তোমরা দেখবে যে মহুয়া কিন্তু মূলত বেদেনী ছিল না এবং নিম্নবর্ণের ছিল না। কিন্তু ঘটনাক্রমে মহুয়া যখন ছোট বাচ্চা ছিল, ছোট বাচ্চা অবস্থায় মহুয়া চুরি হয়ে গেছে, তার পিতামাতার কাছ থেকে সে চুরি হয়ে গেছিল। চুরি হয়ে এক পর্যায়ে সে বেদেনীদের ঘরে গিয়ে মানুষ হয়েছিল। বেদেনীরা তাকে মানুষ করে দিয়েছিল এবং পরিণত বয়সে এই মহুয়া কিন্তু খুবই সুন্দর ছিল এবং ভালো নাচ গান জানতো। বিভিন্ন নাচ গান দেখাইয়া বিভিন্ন এলাকাতে সে জীবিকা নির্বাহ করতো, সাপের খেলা দেখাইয়া। তার সাপের খেলা দেখানোর পর্যায়ে নদের চাঁদ, অর্থাৎ যিনি আমরা দিসকানে আমাদের লেখক, নদের চাঁদ নায়ক, এই নদের চাঁদ মহুয়ার রূপে মুক্ত হয়ে মহুয়ার প্রেমে তিনি পড়েন এবং এক পর্যায়ে মহুয়া প্রথম রাজি হন নাই, কিন্তু এক পর্যায়ে মহুয়া রাজি হয় এবং উভয়কে ভালোবাসতে থাকে। এটা মূলত পুরোটাই প্রেমের একটা কাহিনী। যা হোক, এটা অনেক বড় কাহিনী। সর্বশেষ পর্যায়ে মহুয়াকে দুজনকে বন্দী করা হয়েছিল। মহুয়ার হাতে একটা ছুরি দেওয়া হয়েছিল। মহুয়ার হাতে ছুরি দিয়া তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে এই নদের চাঁদ অর্থাৎ তার প্রেমিকের বুকে ছুরি মেরে তাকে হত্যা করতে হবে। এবং মহুয়া এই ছুরিটা নিয়ে ক্রমান্বয়ে হাঁটি পা করে নদের চাঁদের দিকে যাচ্ছিল, নদের চাঁদের বুকে ছুরি মারার জন্য। আর নদের চাঁদও সম্পূর্ণরূপে নিজেকে প্রস্তুত করে রেখেছিল যে আজকে নিজের প্রেমিকের হাতে নিজের জীবন বিসর্জন দেবে। কিন্তু ঘটনা ব্যতিক্রম হয়েছিল। ঘটনাটা ঘটেছিল নদের চাঁদের বুকে ছুরি না মেরে মহুয়া নিজের বুকে ছুরি মেরে মানুষের সকলের সামনে নিজের জীবনকে আত্মায়িত দিয়েছে। পরবর্তীতে নদের চাঁদ নিজেও যখন দেখলো যে তার নিজের প্রেমিকা তার চোখের সামনে নিজে আত্মায়িত দিয়েছে, তখন নদের চাঁদও নিজেকে নিজে শেষ করে দিয়েছিল। এটাই হলো চিরন্তন শাশ্বত প্রেমের একটা চরিত্র। এখানে লেখক আমাদেরকে এটাই বুঝেছে যে আমি তো এসেছি কমলা সুন্দরীর দিঘি মহুয়া সুন্দরীর দিঘি, দেখো মহুয়া সুন্দরীর পালা থেকে। অর্থাৎ এখানে আমাদের গ্রাম বাংলাদেশ শাশ্বত চিরন্তন সত্য প্রেমের কথা বলা হয়েছে, যে আমরা প্রেমিক পুরুষ ছিলাম, আমরা প্রেমের যাত্রা। অর্থাৎ আমরা এটা লেখক এটাই বুঝাতে চাইছে আমি তো এসেছি তিতুমুর এবং হাজি শরীয়ত থেকে। এখানে আমাদের
ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম, ইংরেজদের থেকে বাংলাদেশ বা আমরা যে বাংলাদেশে বসবাস করতেছি, এই বাংলাদেশটা এমনিতে আসে না। এই বাংলাদেশটা অনেক ত্যাগ প্রতীক্ষা সংগ্রামের বিনিময়ে এসেছিল। আমরা এখন যখন পশ্চিম পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করেছি, তখন আমরা হয়তো তাদের অনেকেরই নাম জানি, কিন্তু ইংরেজদের সাথে যখন আমাদের এই উপমহাদেশের মানুষ যুদ্ধ করেছিল, আমরা হয়তো তাদের অনেকেরই নাম জানি বা অলরেডি বুঝতে বসেছি। তাদের মধ্যে একজন হলো হাজী শরীয়তুল্লাহ, তারপরে আছে তোমাদের আমাদের এখানে তিনি নাম বলছেন কি তিতুমির এবং হাজী শরীয়তুল্লাহ। তিতুমির কিন্তু একটা বাঁশের কেল্লা, তোমরা শুনছো তো, তিতুমিরের বাঁশের কেল্লা। তিনি ইংরেজদের সাথে সংগ্রাম করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে তিনি একটা কেল্লা তৈরি করেছিলেন, একটা দুর্গ, কেল্লা বলতে এখানে দুর্গ, একটা দুর্গ তৈরি করেছিলেন, ধরো যেটাকে আমরা বর্তমানে ক্যান্টনমেন্ট বলে থাকি। ইংরেজিতে আমরা এখানে ধরো কুমিল্লা ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্ট, এরকম তিনি একটা ক্যান্টনমেন্ট দুর্গ তৈরি করেছিলেন সম্পূর্ণরূপে দেশীয় উপাদান বাঁশ দ্বারা। এটাকে বলা হয়ে থাকে তিতুমিরের বাঁশের কেল্লা। তোমরা যদি ইউটিউবে অথবা গুগলে সার্চ দাও তিতুমিরের বাঁশের কেল্লা, তাহলে তোমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। হাজী শরীয়তুল্লাহ তিনি আমাদের বাংলাদেশের ফরাজি আন্দোলনের প্রতীক এবং তিনিও ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে সোচ্চার ছিলেন। এরপরে লেখক বলতেছেন আমাদের আমি তো এসেছি গীতাঞ্জলি এবং অগ্নিবীণা থেকে। এখানে লেখক সরাসরি আমাদের আমাদের বিখ্যাত দুইজন রাইটার, তার মধ্যে একজন তোমরা জানো আমাদের এশিয়ার মধ্যে সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন যে বইটার জন্য, যে কবিতার বইটার জন্য, সেই বইটার নাম গীতাঞ্জলি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকটা হলো আমাদের নজরুল ইসলাম অগ্নিবীণা। আমি তো এসেছি গীতাঞ্জলি এবং অগ্নিবীণা থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেন থেকে। ক্ষুদিরাম বসু তোমরা তোমাদের বইতে এটা বিবরণ পাবে। ওনার জন্ম এবং মৃত্যু, উনি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তিনি। এখানেও আমি তোমাদেরকে সংক্ষেপে একটু বলি, তোমরা হয়তো ব্যাপারটা গুগলের সাহায্যে তোমরা দেখবে। এই সূর্য সেন ক্ষুদিরাম এবং অভিরাম এরা দুই ভাই। ক্ষুদিরাম এবং অভিরাম এরা দুই ভাই ইংরেজ শাসনের সময় ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন পর্যায়ে এক পর্যায়ে তারা ইংরেজদের বড় লর্ডকে হত্যা করার পরিকল্পনা করেছিল এবং বড় লর্ডকে হত্যা করার এবং হত্যা করার জন্য তারা আক্রমণ করেছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে বড় লর্ড নিহত হন নাই, নিহত হয়েছিলেন অন্য আরেকজন ইংরেজ, তবে অন্য আরেকজন। এই অপরাধে ওনারা ধৃত হয়েছেন। দুই ভাই অভিরাম এবং ক্ষুদিরাম দুইজনই ধৃত হন। এরপরে এই অপরাধে দুই ভাইয়ের এক ভাইকে দ্বীপান্তর করা হয়েছিল, অর্থাৎ তাকে ভারতবর্ষ থেকে বিতরণ করা হয়েছিল, যেটাকে বলা হয় দ্বীপান্তর। আর আরেক ভাই ক্ষুদিরামকে দেওয়া হয়েছিল ফাঁসি। ক্ষুদিরামের ফাঁসির উপর ভিত্তি করে তোমরা জানো একটা অতি বিখ্যাত একটা গান আছে, শুধু গানটাকে পুরাতন মন দিয়ে শুনলে ক্ষুদিরাম সম্পর্কে জানবে। একবার বিদায় দে মা, ঘুরে আসে, হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে ভারতবাসী। তোমরা নিশ্চয়ই অনেকে গানটা শুনেছ। যদি না শুনে থাকো তাহলে আজকে তোমরা ইউটিউব থেকে সার্চ দিয়ে গানটা শুনবে। ওই গানের মধ্যে তোমরা দেখবে সে ফাঁসির মঞ্চে দাঁড়াইয়া কি বলেছিল, ইংরেজ শাসকদের উদ্দেশ্যে ফাঁসির মঞ্চে দাঁড়া সে বলছিল, সে তার মাকে বলেছিল যে মা আমি চলে যাবো, কিন্তু আমার পরিবর্তে তোমার ঘরে এই 33 কোটি, মানে অর্থাৎ পুরা ভারতবর্ষে যত ঘরে যত সন্তান জন্ম নেবে সবাই ক্ষুদিরাম, সবাই তোমার সন্তান। এবং আবার বলেছে যে আমি আবারও জন্ম নেব, হয়তো বা তোর ঘরে অথবা অন্য কারো ঘরে। এবং সে বলেছে যদি মা আমি জন্ম নেওয়ার পরে যদি মা তুই আমাকে না চিনস, তখন দেখবি আমার গলায় ফাঁসির চিহ্ন, সেই ফাঁসির চিহ্ন দিয়ে তুই মা আমাকে খুঁজে বের করে নিস। তোমরা এই গানটা শুনলেই তোমরা ক্ষুদিরাম সম্পর্কে পুরোটাই জানতে পারবে। তারপরে লেখক এখানে বলতেছেন সর্বশেষ আমাদের যাচ্ছি, সে বলতেছে যে এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। জয়নুল সম্পর্কে তোমরা জানো, জয়নুল আবেদিন আমাদের একজন বিশিষ্ট কিশোরগঞ্জের জন্মগ্রহণ করেছিলেন। তিনি আমাদের একজন চিত্রশিল্পী ছিলেন। তো ওনার সম্পর্কে বিবরণ তোমরা বইতেই পাবে যে উনি শিল্পাচার্য জয়নুল আবেদিন নামে বিশেষ খ্যাতি লাভ করেছিলেন। তিনি দুর্ভিক্ষের চিত্র এঁকে প্রসিদ্ধ হয়েছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ যে পরিবারের একজন আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে আমাদের কবিতার পরবর্তী অংশে আসতেছে এসেছি বাঙালি বঙ্গবন্ধু এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। আমি গতকালকেও বলছিলাম আর তোমরাও জানো এটা, যে রাষ্ট্রভাষার জন্য প্রাণ দিয়েছে, মানে নিজের প্রাণ নিজের রক্ত রাজপথ রঞ্জিত করেছিল। আমার মনে হয় বিশ্বের মধ্যে বাঙালি জাতি আর ভবিষ্যতে কোনো জাতি ভাষার জন্য প্রাণ দিতে হবে কিনা, সংগ্রাম করতে হবে কিনা আমার জানা নেই, তবে অতীতে কারো করতে বাঙালি করেছিল।
আর তার স্বীকৃতি স্বরূপ বর্তমান তোমরা জানো যে আমাদের এই ভাষার দাবি সংক্রান্ত নিয়ে আমাদের যে ভাইরা মারা গেছিল তাদের স্মরণে প্রতি বছর সারা বিশ্বে অল্প পরিসরে হোক আর বৃহৎ পরিসরে হোক এটা পালিত হয়। এরপরে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, শেখ মুজিবুর রহমান, ওনার সম্পর্কে তোমাদেরকে নতুন করে আর কিছু বলার অপেক্ষা রাখে না। আমরা এখন যে বাংলা ভাষায় কথা বলি, আমরা যে বাংলাদেশে বসবাস করি বা আমরা যে বাংলাদেশের নাগরিক হতে পেরেছি, এটা অবদান কোনো ক্রমেই অস্বীকার করা যাবে না। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি না হতো, হয়তো আজকে আমরা যে বাংলা স্বাধীনতা শব্দটা আমাদের হয়েছে, স্বাধীনতা শব্দটি আমাদের হয়েছে, এটাও ওনার সম্পর্কে আমি নতুন করে তোমাদেরকে বলার কোনো ইয়ে রাখে না। যে তোমরা জানো যে আমাদের বাঙালি জাতি বা আমাদের বাংলা ভাষা বা বাংলাদেশ, টোটাল কথা এই বাংলাদেশটা প্রাপ্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা সবাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। লেখকও, এখানে আমাদের লেখক সৈয়দ শামসুল হক, তিনিও বলেছেন যে আমি এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। তোমরা জানো জয় বাংলা এটা আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়ের স্লোগান ছিল। আমাদের মুক্তিযুদ্ধকালীন সময় তখন এই স্লোগান দ্বারাই আমাদের মুক্তিযোদ্ধারা নিজেদেরকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্বুদ্ধ হয়েছিল। আমি এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। চরণ চিহ্ন মানে পায়ের চিহ্ন, পায়ের দাগ। সুদাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? এত কিছুর বিবরণ দেওয়ার পর ১৩শত নদী এটার উপকর্তে ব্যবহার করা হয়েছে। প্রশ্ন করেছে কোথা থেকে তুমি এলে? এই একটি কথার জবাব তিনি আমাদের হাজার বছরের, লক্ষ বছরের ঐতিহ্যকে ক্রমান্বয়ে তুলে ধরে পরিশেষে তিনি আবার বলতেছেন যে এর তো কিছুর পরে তুমি এতদূর তুমি কোন প্রেরণায় এলে? অর্থাৎ ওই নদী, ১৩শত নদী, কবিকে আবার কোন প্রেরণা, কি এমন প্রেরণা তোমার মধ্যে ছিল যে প্রেরণায় তুমি এতটুকু পথ এগিয়ে আসলে? এটা আমাদের জাতীয় স্বকীয়তার প্রতীক। তখন তিনি বলতেছেন, তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই? বলতে তুমি বুঝি জানো না যে আমাদের এই বাঙালি জাতির একটা বীজ মন্ত্র আছে, আর সেটা হলো সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একটাই মাত্র বাক্য তিনি বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এখানে ধর্ম, তুমি জানো এর আগে আমরা ক্লাস সম্ভবত ৮ম শ্রেণীতে একটা কবিতা আছে যে মানব ধর্ম নামে একটা কবিতা, যে সেখানে বলা হয়েছে যে আমরা সবাই পৃথিবীতে মানুষ, আমরা জন্ম নিয়েছি। আমরা যখন পৃথিবীতে মায়ের পেট থেকে জন্ম নিই, তখন আমরা যদিও আমরা এখন কেউ মুসলমানের ঘরে জন্ম নিই, কেউ আমরা হিন্দুর ঘরে জন্ম নিই, কেউ খ্রিস্টানের ঘরে জন্ম নিই, কিন্তু যেই ছোট্ট শিশুটা তার মায়ের পেট থেকে পৃথিবীতে আসলো, সে কিন্তু জান না সে আসলে কি, সে হিন্দু না মুসলমান না খ্রিস্টান, সে মানুষ। ঠিক তেমনি লেখক এখানে বলেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অর্থাৎ এখানে লেখক মানব ধর্ম, মানবের যে সত্তা, মনুষ্যত্ব, মানবতা, এটাই হলো ধর্মের উপরে। অর্থাৎ লেখক, এবং এটাই বাস্তব, ধর্মের উপরে মানব সত্তা, মানুষ সত্য, মন, যেটা আমাদের বর্তমান বিশ্বে এটারই সবচেয়ে বড় বেশি অভাব। যে আমাদের মধ্যে কোনো ক্ষেত্র বিশেষে দেখা যায় ধার্মিক উন্মাদনা এত বেশি পরিমাণে যাচ্ছে যে সেখানে ধর্মকে প্রাধান্য দিতে গিয়ে মানুষ মানবতা, মনুষ্যত্বা বুলণ্ডিত করে জায়গায় জায়গায় মানুষ বিভিন্নভাবে নিগৃহীত হচ্ছে। শুধু মুসলমানরা নিগৃহীত হচ্ছে তা না, বিভিন্ন জায়গায় মুসলমান, ক্ষেত্র বিশেষে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, বিভিন্নভাবে মানুষ নিগৃহীত হচ্ছে। এই জন্য লেখক বলেছেন যে আমার বাঙালি জাতির বীজ মন্ত্রটা হলো সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আসি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবই। লেখকের করে এটা প্রতিজ্ঞা, লেখক প্রতিজ্ঞা করতেছে যে আমরা একসাথে আসি। যদিও আমরা মাঝে মাঝে হয়তো আমরা গ্রামে একটা কথা আছে, মানুষ বলে থাকে যে দুইটা পাতিলকে একসঙ্গে রাখলে পাতিল দুটো কাপড় লাগতে পারে, লাগে, আওয়াজও। যত কিছু ঘটুক আমরা একসাথে আছি, একসাথে ছিলাম, একসাথে থাকবো, এবং আমাদের মধ্যে যত বিভেদ আছে সমস্ত বিভেদ মুছে দিয়ে আমরা সাম্য মানে সমতা রেখা আমরা অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থী, আমার পরিচয় কবিতা, আমার পাঠ এবং এখানে শেষ করলাম। আমি আমার এই কবিতার পাঠের পর তোমাদের জন্য নির্ধারিত যে বাড়ির কাজ, যেটাকে তোমরা শীত বলেছিল, আমরা গ্রুপে দিয়ে থাকি। আমি সময় করে তোমাদেরকে এই কবিতা থেকে প্রয়োজনীয় কিছু বাড়ির কাজ এবং প্রয়োজনীয় কিছু প্রশ্ন তোমাদেরকে শীত আকারে আজ বা কালের ভিতরে যখনই হোক আমি তোমাদেরকে সেটি দিয়ে দেবো। তোমরা এটা সংগ্রহ করে নেবে। আজকে বাড়ির কাজটা উল্লেখ করে দিই, তাহলে তোমরা সেটা লিখে রাখবে আজকের তারিখ দিয়ে। আজকের তারিখ ব্যবহার করে তোমরা বাড়ির কাজটা লিখবে এবং লিখে সেটাকে তোমরা সংগ্রহ করে রাখবে। সময় যখন হবে, যখন খুলবে, তখন আমাদের কাছে সেই বাড়ির কাজগুলো দেখাবে। আর আমি আবারও বলি, তোমরা আমাদের যে পেজগুলো আছে সেই পেজগুলোতে কোনো আজে বাজে কমেন্ট করবে না, কোনো প্রকার কমেন্ট করবে না, কোনো রকম সাইন ব্যবহার করবে না। আর একটা প্রশ্ন দেখার কথা বলি, যে তোমার পাশে শেষ পর্যায়ে আছে,
আমি গতকালকে প্রসঙ্গত একটা স্টুডেন্টের পেজ, তোমরা তো আমি বলেছিলাম যে আমাদের যে পেজ গ্রুপটা করেছি আমরা, যেখানে তোমাদেরকে আমরা ফেসবুকে তোমরা সেখানে অ্যাড হয়েছো, আমাদেরকে ফ্রেন্ড অফার পাঠাইছো। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে স্টুডেন্টকে আমি নিজেই অফার পাঠাই আমাদের পেজের সাথে যুক্ত করেছি। তো আমি মাঝে মাঝেই তোমাদের ওই পেজগুলো ভিজিট করি, আমি মাঝে মাঝে তোমাদের ওই পেজগুলো ভিজিট করি, কারণ আমি আগে বলেছি ওই পেজগুলোতে তোমাদের প্রত্যেকের যে ফেসবুকের অ্যাকাউন্ট আছে, ওই ফেসবুকের অ্যাকাউন্টটাতে তোমরা এমন কোনো কিছু করবে না যেটা যেটা আমি মনে করি গ্রহণযোগ্য না, উচিত হবে না। কারণ এই ফেসবুকে তুমি একা না, এই ফেসবুকে তোমার শিক্ষকেরাও আছে, তোমার বড় ভাই, তোমার মা বাবা থাকতে পারে। এখন এরপরও তোমরা তোমাদের ওই পেজে দেখা যায় কতগুলো ছবি নিজস্ব, আমি তো বলেছিলাম যে প্রোফাইলের যে পিকচারটা বলেছিলাম তোমাদের নাম এবং বিভাগ লেগে ছবি তুলে দেবে। আমি ধন্যবাদ দিচ্ছি তাদেরকে যারা আমার এই কথা মেনেছো এবং এখনো মেনেই চলতেছো। কিন্তু অনেক কিছু কিছু ক্ষেত্রে আছে যারা এটা মানে না। তারা কি করতেছে, তারা তাদের পেজে তাদের ছবি দিচ্ছে বিভিন্ন রঙে, বিভিন্ন রূপে, বিভিন্ন ঢঙ্গে, বিভিন্নভাবে তারা ছবি দিচ্ছে ফেসবুকে, তাদের ফেসবুকে। তা আমি জানি না তাদের অভিভাবকেরা জানেন কিনা বা সমর্থন করেন কিনা। তো যেটার কথার জন্য কথাটা তুলছি আমি, যে একটা মেয়ের ফেসবুকে দেখলাম যে সে তার কিছু ছবি আপলোড করছে। তো তার এই আপলোড করা ছবিতে দেখা যাচ্ছে যে অনেক একটা স্টুডেন্ট, সেই স্টুডেন্ট কি দেখে জানেন, সম্ভবত স্টুডেন্টই নাকি, সে 8টা কি 9টা কমেন্ট করেছে একটা ছেলে ওই মেয়েটার ছবিতে। কি কি কমেন্ট করলো, যেমন একটাতে লিখলো কিউট কিউট, আরেকটাতে লিখলো WW, তারপরে আরেকটাতে বিউটিফুল, আরেকটাতে নাইস। তো আমার এতে দেখো মেয়েটা খুব খুশি, এরকম খুব খুশি। আরেকজন কমেন্টে লিখলো যে আমি তোমাকে ইয়ে করবো, কি জানি বললো, যে তোমাকে নাইস কমেন্ট করার একটা চেষ্টা করতেছিলাম নাকি, লাভ কমেন্ট, তোমাকে লাভ কমেন্ট করবো ভাবছিলাম, কিন্তু ফেসবুক সেটা অ্যালাউ করেনি, তাই আমি সেটা করতে পারলাম না। মেয়েটা আবার উত্তর দিছে, সে কি লিখলো, সে লিখলো তোর লাভ কমেন্ট পাওয়ার জন্য আমি বসে আছি আর কি। আমার দুঃখ লাগলো, এগুলো করার জন্য তোমাদেরকে আমরা ফেসবুক দিই। আমরা ফেসবুক দিয়েছি শুধুমাত্র পড়ালেখা করার জন্য। তোমরা শুধু একটা অ্যাকাউন্ট করবে আমাদের স্কুলের পেজে অ্যাড হওয়ার জন্য, যেহেতু এটা ছাড়া কোনো বিকল্প না। আমরা ফেসবুক খুলেছি তোমাদেরকে অ্যাকাউন্ট করাছি বিদ্যা দেওয়ার জন্য, এগুলো করার জন্য তোমাদের দেওয়া হয়নি। অথবা তোমরা এখন ফেসবুকে ছবি দাও, সেখানে আবার বিভিন্ন রকম কমেন্ট পাও, কমেন্টে আবার নাইস, গুড, ব্যাড ইত্যাদি ইত্যাদি। আমি জানি না অভিভাবক জান কিনা, সম্মানিত অভিভাবক মন্ডলী, যদি আপনারা এগুলো জানেন আর যদি সমর্থন করে দেন তাহলে আমার কিছু বলার নেই। আর যদি তা না হয় তো কাইন্ডলি আপনারা আপনাদের সন্তানদের থেকে মোবাইল নিয়ে তাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো চেক করে দেখেন সেগুলো অ্যাকুরেট আছে কিনা। আজকের মতো আমার ক্লাসটা এখানে শেষ। আগামী ক্লাস আবার যখন আমাদের রুটিন, তোমরা জানো আমাদের বর্তমান রুটিনটা 20 তারিখ পর্যন্ত, আমাদের স্যার 20 তারিখ পর্যন্ত রুটিন দিয়েছিলেন। স্যার মনে হয় কিছুটা অসুস্থ, তো উনি সুস্থ হলে আমরা আজকে স্যারের সাথে আলোচনা করে আমরা দেখবো আমাদের পরবর্তী ক্লাস রুটিন কি। বর্তমান রুটিনটাকে উনি আবার কিছুদিন জন্য বৃদ্ধি করেন না নতুন রুটিন দেন। যদি নতুন রুটিন দেন তাহলে তোমরা আমাদের পেজে এবং গ্রুপে সেটা পেয়ে যাবে। আর যদি তা না হয় তাহলে যে রুটিন চালু আছে সেই রুটিন মোতাবেক ক্লাস অনুসারে আবার আগামী যে কোনো একটা ক্লাসে তোমাদের সঙ্গে আমার পুনরায় দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।